নমস্কার, আপকে আদালতে আপনাদের স্বাগত। আপকে আদালতে আজ আমরা এমন এক ব্যক্তিকে পেশ করতে চলেছি যিনি ক্রিকেট ময়দানে যখন যখন নেমেছেন একদম কাঁপিয়ে দিয়েছেন। যখন ওনার হাতে ব্যাট থাকতো, হাতে বল থাকতো, তখন সামনে প্রতিপক্ষ টিমের ঘুম উড়ে যেত। এমন একজন পার্সোনালিটি যিনি যখন অ্যাডভার্টাইজিং এর জগতে পা রাখলেন, যা অ্যাড করলেন তা লোকজন কিনে নিল। এমন একজন ব্যক্তি যিনি যখন কমেন্ট্রির ময়দানে পা রাখলেন তখন উনি বাদবাকি কমেন্টেটরদের পিছনে ফেলে দিলেন, ওদের চুপ করিয়ে দিলেন। দেখুন আজকের মোকদ্দমা আপকে আদালতে। Former Indian cricket star कपिल देव आपकी अदालते हाजिर हो। কপিল দেবের ওপর আজকের মোকদ্দমা শুরু করার আগে আজকের জাজ টিএসআর সুব্রমণিয়ামের থেকে অনুমতি চাইব আজকের মামলা শুরু করার জন্য। মোকদ্দমা শুরু হোক। মোকদ্দমা শুরু হচ্ছে আপকে আদালতে। প্রথম অভিযোগ কপিল দেবের ওপর। आपकी আদালতে কপিল দেবের উপরে অভিযোগ হলো যে ইনি শুধুমাত্র নিজের কথাই চিন্তা করেন। কপিল যারা ক্রিকেটের স্টার, তাঁদের কথা যদি বলা হয়, বিশেষ করে আজ আমি আজহারউদ্দিনের কথা বলতে চাই। ম্যাচ ফিক্সিংয়ে আপনার নামও উঠেছিল, আজহারের নামও উঠেছিল, অজয় জাদেজার নামও উঠেছিল। আপনি সিবিআই এর থেকে ক্লিন চিট পেয়েছিলেন, ক্রিকেট বোর্ড থেকে ক্লিন চিট পেয়েছিলেন, কিন্তু আজহারউদ্দিনকে আপনি মাঝপথে ছেড়ে সাইড হয়ে যান। বেশিরভাগ ক্ষেত্রে প্রত্যেকটা প্লেয়ারের নিজের সম্পর্কে জানা উচিত আর সামনাসামনি চিৎকার করে বলা উচিত, বা যদি কোনো ভুল হয় তাহলে মেনে নেবে যে ভুল হয়েছে। আর আমার এটা মনে হতো যে আমি এটা জানতাম যে আজহার ভারতবর্ষের জন্য যেটা করেছে সেটা অন্য কোনো প্লেয়ার করেনি। যার ওপরে দোষ ছিল সেটা আমরা শুধুমাত্র অনুমান করতে পারি, ভাবতে পারি। লোকজন সমালোচনা করছিল, কিন্তু আমাদের কোনো কিছু নিয়ে গ্যারেন্টি ছিল না। তাই আমি এই জন্য ওর পাশে ছিলাম, কারণ যতদিন পর্যন্ত প্রুফ না হয় ওকে দোষী সাব্যস্ত করার কারো কোনো অধিকার নেই। আর কপিল, আজ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ওই সময়ের অফিসিয়াল জয়বন্ত লেলের স্টেটমেন্ট আমি দেখেছি। উনি বলেছেন যে আজহারের সঙ্গে অন্যায় হয়েছে। উনি বলেছিলেন যে আজহার কোনো রকম দোষ করেননি। উনি বলেছেন আজহারের ওপর লাইভ ব্যান লাগানোটা ভুল হয়েছে। আমার হাসিও পাচ্ছে আর রাগও হচ্ছে যে একজন মানুষের জীবন নষ্ট হয়ে গেছে, আর আজ আপনি একটা কথা খুব সহজেই বলে দিচ্ছেন যে হয়তো ওর এতটা দোষ ছিল না। উনি বলেছেন যে উনি বেশি শাস্তি পেয়েছেন। উনি বলেছেন যে উনি শুধুমাত্র ফোনে কথা বলেছিলেন বুকির সাথে, যেটা অপরাধ নয়। উনি বলেছেন আজহার কোনো টাকা নেয়নি। আজ এতগুলো বছর বাদে এই সমস্ত কথা আজহারউদ্দিনের সম্পর্কে বলা হচ্ছে। হ্যাঁ, আমি তো বলবো যে আজহারউদ্দিন যতটা দেশের সেবা করেছেন, আজ ও একটু অন্তত আরামে ঘুমোতে পারবে, মানে একটু শান্তিতে ঘুমোতে পারবে। কারণ এই সমস্ত জিনিসই একজন প্লেয়ারকে একটা নিজস্ব আলাদা চরিত্র দেয়। কিন্তু যেসব লোকজন প্রথম অভিযোগ জানিয়েছিল, শাস্তি দিয়েছিল, আজ ওনারাই অন্য কথা বলছেন। ওদের কি বলবেন আপনি? কি বলবো, ওনারা নিজেদের মুখটাকে আয়নায় দেখুন আর বলুক যে আমরা কি অন্যায় করিনি। আর কি বা বলতে পারি। এখন আজহারউদ্দিনকে আপনি কি পরামর্শ দেবেন যখন বিসিসিআই ওনাকে সম্মান দিতে চায়? বিসিসিআই এর ফর্মার অফিসিয়াল বলেছেন যে আপনি কিছু করেননি, ভুল শাস্তি দেওয়া হয়েছিল। দেখুন, একজন বড় ক্রিকেটার হিসেবে আমি খুশি যে এরকম কিছু হওয়ার, এরকম কিছু দেখার বা শোনার সুযোগ পাচ্ছি। এখন এইটাই বলতে পারি যে ক্ষমা করে দাও ওদের, কি আর করা যাবে। যারা অভিযোগ করেছে ওরা যদি বলে যে অনেক বড় অপরাধ, তাহলেও ওদেরকে ছেড়ে দেওয়া হোক। একজন বড় প্লেয়ার এটাই করতে পারে। কপিল, অনেক রকম অভিযোগ আছে এই ক্রিকেটারদের তরফ থেকে, যারা এটা বলে যে কপিল আমাদের পাশে ছিল না। আজহারের তরফ থেকে, অজয়ের তরফ থেকে ওদের মনে হয়েছিল যে কপিল পাজি ওদের পাশে খুব দাঁড়াবে। সহজেই বলে দিল যে আমি আজহারউদ্দিনের পাশে ছিলাম না বা অজয় জাডেজার পাশে ছিলাম না। আর আমি মনে করি যে ভারতবর্ষে যদি আমি ওদের পাশে না থাকি তাহলে অন্য কেউ ওদের পাশে দাঁড়ায়নি। আর যদি যদি ওরা দুজনে এটা বলে তাহলে আজ এটা বলবো যে আমার খুব আফসোস না, হচ্ছে। এটা আমি আপনাকে অবশ্যই বলতে চাই যে এটা অজয় জাদেজাও বলেনি, আজহারও বলেনি। ওনারা দুজন আপনার খুব প্রশংসা করেছেন। আজও আজহারের সাথে কথা হয়েছে। উনি বলেছেন কপিল আমার পাশে অবশ্যই ছিল, কিন্তু ইমপ্রেশন এটাই হয়েছিল যে উনি আটকে থাকলেন আর আপনি বাইরে বেরিয়ে এলেন। দ্য অনলি থিং ইজ যে ওদের নিজেদের লড়াই নিজেদেরই লড়তে হবে। প্রতিটা মানুষকে নিজের লড়াই নিজেকে লড়তে হয়। যদি হয়ে থাকে তাহলে আপনাকে সামনে আসতেই হবে। আমার যদি মনে হতো যে আমার উপর কেউ অভিযোগ দিচ্ছে, আমি একটা সময় পর্যন্ত ওদের থেকে আশা করতে পারি যে আমার পাশে থাকুক, আমার জন্য বলুক। কিন্তু কখনো নিজে উঠে দাঁড়িয়ে বলা উচিত নিজেরও যে এইটাই হয়েছে। হ্যাঁ,
হ্যাঁ এটা হয়েছে, যদি তুমি না বলো চুপ থাকো। আর আমি আজহারকে বারবার এটাই বলি, আমি অজয়কেও বলি, তোমরা যদি ভুল না করো তাহলে কাকে ভয় পাচ্ছ? ভগবানের সাথেও লড়াই করতে হবে। হ্যাঁ, চুরিটা যখন করোনি তাহলে যে কারোর সাথে লড়াই করতে পারবে। এটা আমি মনে করি, এটাই আমার স্টাইল, এটা আমার চিন্তা, আর এটাই আমি বলার চেষ্টা করতাম। কিন্তু যদি আমার চিন্তা ভাবনা কারোর পছন্দ না হয়, তাহলে এটার মানে এটা নয় যে আমি পাশে ছিলাম না বা ওকে পরামর্শ কোনো রকম দিইনি। এটাই চিন্তা শুধু ভাবনা আমার পছন্দ নয়, ওনার তো এটাই বক্তব্য যে যতটা ভালোভাবে কপিল দেব বলতে পারবে, যত জোর দিয়ে কপিল দেব বলতে পারে। আজহার বলেন, আমি তো কম কথা বলা মানুষ, আমি তো বলতেই পারি না। আমাকেও আমাকেও লোকজন এরকম বলতো যে কপিল দেব কথা বলতে পারে না। কিন্তু যখন আপনার উপরে এত বড় অভিযোগ দেওয়া হয়, তখন কথা ভেতর থেকে বের হয়, কোনো প্রয়োজন লাগে না সেটার। ওই শব্দ, ওই কথাগুলো যা ভেতর থেকে বের হয়, আর সেগুলো কিন্তু বেশ চিৎকার করেই বলতে হয় যদি আপনি সত্য হন। আর আমি জানি যে সব প্লেয়াররা কথা বলতে পারে না, কিন্তু আমি যদি কারুর হয়ে কথা বলি, সেই কথাগুলো তার নিজের বলাটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওনার এটা মনে হয়, যেমন হার্শাল গিবস, ওনাকে পুলিশ ডেকেছিল, উনি স্বীকার করেছেন, হ্যাঁ আমি বুকির সঙ্গে কথা বলতাম। উনি সমস্ত রকম অভিযোগ হ্যান্সি ক্রোনি এর ওপর লাগিয়ে দিয়েছিলেন, কিন্তু ওখানে কারোর এরকম ধরনের শাস্তি হয়নি। ওনারা আজও খেলে যাচ্ছেন। আই থিঙ্ক এটা আমাদের নিজেদের ক্রিকেট বোর্ডের উপর নির্ভর করে। আমাদের ক্রিকেট বোর্ড বলেছে যে আই থিঙ্ক ওদের রেজাল্ট বেরোনোর আগে মিডিয়া ওদের অপরাধী বানিয়ে ফেলেছে। বাদবাকি যেটা বেঁচে ছিল ক্রিকেট বোর্ড অপরাধী করে কপিল, দিয়েছে। আপনার কি মনে হয় না আইসিসির লোকজন বেশি রেগে আছেন এশিয়ান ক্রিকেটারদের উপর, ইন্ডিয়ান ক্রিকেটারদের উপর? কারণ যে সমস্ত চার্জ শেন ওয়ার্নের ওপর দেওয়া হয়েছে, সেক্স স্ক্যান্ডেলের অভিযোগ লেগেছিল, ম্যাচ ফিক্সিং এর অভিযোগ লেগেছিল, ডোপিং এর অভিযোগ লেগেছিল, ওনাকে তো কেউ কিছু বলেনি, ওনাকে তো কেউ বাইরে বার করেনি। আই থিঙ্ক এগুলো নিজেদের ক্রিকেট বোর্ডের ব্যাপার। আমাদের কালচার একটু অন্য ধরনের, অস্ট্রেলিয়ান কালচার আবার অন্য ধরনের। ওদের কালচারে যদি এসব জিনিস মানে সাধারণ ব্যাপার হয়, তাহলে ওদের নিজেদের বোর্ড সেটা দেখবে। আমাদের ক্রিকেট বোর্ড বা আমাদের সংস্থা বা আমাদের যে মানে যে আমাদের সভ্যতা রয়েছে, সেগুলো আমাদের এইসব জিনিস ওপেনলি করা অ্যালাউ করে না। আর আর সেই জন্য মানে মানে আই থিঙ্ক আমাদের ক্রিকেটে বোর্ড যদি কোনো স্টেপ নিয়েও ফেলে, তাহলে আই থিঙ্ক ইটস নট সামথিং উই আর গোয়িং শুধু এগেইনস্ট ইন্ডিয়ান আওয়ার্স। ক্রিকেট বোর্ডে নয়, পাকিস্তান ক্রিকেট বোর্ডে শোয়েব আখতারকে দেখেছি, উনি মুখ লুকিয়ে চোখের জল ফেলতে ফেলতে বাইরে গেছেন ইন্ডিয়া থেকে। আই থিঙ্ক শোয়েব আখতার খুবই বড় একজন বোলার। উনি পাকিস্তানে মানে বেশ ভালোই খ্যাতি অর্জন করেছেন, বিশ্বখ্যাতি অর্জন করেছেন। কিন্তু যখন এই ধরনের কথা ওঠে, তখন ক্রিকেটার হিসেবে আমার বেশ অদ্ভুত লাগে, রীতিমতো লজ্জা বোধ হয়। এরকম হওয়া উচিত নয়। আপনি কি এটা বিশ্বাস করেন যখন শোয়েব আখতার বলেন যে আমি নিরপরাধ, আমি কোনো রকম ডোপিংয়ে? আমি ওনার উপর কোনো অভিযোগও দিইনি। আমি ওনাকে কোনো ক্ল্যারিটিও দিচ্ছি না। আই থিঙ্ক এটা তো আইসিসির লোকজন বা ওদের নিজেদের বোর্ডেরই মানে করা উচিত। আমার তো কোনো যোগ্যতাই নেই যে ওকে আমি শাস্তি দিতে পারবো। কিন্তু মিডিয়া যেটা বলেছে বা যেটা হয়েছে, ওটা হচ্ছে আমি শুধুমাত্র সেটা পড়ি, সেটার ভিত্তিতে আমি আ আমার চিন্তাভাবনাগুলো প্রকাশ করি যে এটা মিডিয়া তো হয়েছিল। এটাও বলে যারা এশিয়ান ক্রিকেটার তাদের সাথে অন্যায় হয়েছে। ইনজাম আহমেদ তো এটা অভিযোগ যে উনি যতবার শাস্তি পেয়েছেন ততবার শাস্তি না দিলেও হতো। আই থিঙ্ক কেউ একজন যখন শাস্তি পায়, তখন ও চায় না যে ওকে শাস্তি দেওয়া হোক। আ কিন্তু ভুল তো করেইছে। আর প্লেয়ার যদি ভুল করে তাহলে শাস্তিও দেওয়া হয়। হয়তো প্রত্যেকটা মানুষের মনে হয় যে সেই সময় সে কোনো বড় ভুল করেনি। যখন আমাকে টেস্ট টিম থেকে বের করে দিয়েছিল একবার, তখন ওই সময় আমারও মনে হতো যে আমি এত বড় ভুল করিনি। কিন্তু সময়ের সাথে সাথে আপনি শিখে যাবেন যে হয়তো ভুল করেছিলেন। কপিল, একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপনাকে জিজ্ঞেস করব সেই সমস্ত আলোচনা নিয়ে যেটা আপনি অন্যদের নিয়ে করেন। একটা ব্রেক নিয়ে নিচ্ছি, আর ব্রেকের পর কপিল দেবের ওপর জনতার মোকদ্দমা নিয়ে ফিরে আসছি। আপকে আদালতে আজ জনগণের তরফ থেকে মোকদ্দমা চলছে ক্রিকেট জগতের সুপারস্টার কপিল দেবের ওপর। আপকে আদালতে পরবর্তী অভিযোগ কপিল দেবের ওপর। আপকি আদালতে কপিল দেবের উপরে অভিযোগ হলো যে ইনি প্রত্যেকেরই সমালোচনা করেন। প্রচুর নাম আছে যাদের আপনি সমালোচনা প্রতিনিয়ত করে যান, আর সবার উপরের লিস্টে নাম আছে গ্রেগ চ্যাপেলের। আপনি গ্রেগ চ্যাপেলকে বলেছেন যে আপনি যে এক্সপেরিমেন্টগুলো করেন তাতে আমি সহমত নই। গ্রেগ চ্যাপেল যদি আমার দেশের ভালো করেন,
তাহলে আমাদের কোনো সমস্যা নেই। আমার খুশি হওয়াই উচিত যে বাইরে থেকে লোকজন আসছে আর আমাদের দেশের সেবা করছে বা আমাদের দেশ ভালো কিছু পাচ্ছে। কিন্তু কোনো এক্সপেরিমেন্ট বা এতটা স্টাবার্ন হয়ে যায় যদি কেউ যে নিজের ভুলটাই স্বীকার করছে না, সেক্ষেত্রে আমি যদি না বলি তাহলে আমার নিজের উপরেই লজ্জাবোধ হয় যে আমি কেন এতদিন ক্রিকেট খেললাম, হ্যাঁ? যদি আমি স্পষ্ট কথাটাই না বলতে পারি। আর আপনি যে কথাটা বলেছেন সচিন তেন্ডুলকরও সেই নিয়েই কথা বলেছেন। উনি বলেছেন যে এক্সপেরিমেন্ট এত বেশি হওয়া উচিত নয়। হয়তো সচিনেরও মনে হয় যে বারবার ওনার পজিশন চেঞ্জ হলে সমস্যা তৈরি হতে পারে। না, এটা খুবই ছোট একটা ব্যাপার যে আমরা ভারতীয়রা কিভাবে থাকি? আমাদের নিজেদের সিকিউরিটি খুবই ইম্পোর্টেন্ট। আমরা একটা বাড়ি বানাই, ঠিক আছে? ওখানে ১০০ টা প্রজন্ম ধরে ওখানেই থাকে লোকজন। একটা বাড়ি বানাই, বাবা, দাদু, দাদুর বাবা ওই বাড়িতেই থাকেন। কিন্তু অস্ট্রেলিয়ান আমেরিকানরা এভাবে থাকে না। ওরা নিজেদের বাক্স-প্যাঁটরা উঠিয়ে আজ এই শহরে, অন্যদিন বাক্স-প্যাঁটরা উঠিয়ে অন্য শহরে। মানে ওদের লাইফস্টাইলটাই আলাদা। ওদের লাইফস্টাইল যদি আপনি আমাদের আ ক্রিকেটের বা ক্রিকেটারদের উপরে চাপান, তাহলে খুবই অদ্ভুত ব্যাপার হয়ে যাবে সেটা। এক্সপেরিমেন্টটা। মানে আমাদের সভ্যতার কথা মাথায় রেখে কিন্তু এক্সপেরিমেন্ট করা উচিত। কপিল, আপনি ইনসিকিউরিটি কখনোই আপনাকে ভালো পারফরম্যান্স দিতে পারবে না। মানুষ যখন সিকিউর থাকে, সলিড থাকে, তখন তার পারফরম্যান্স বেরোয়। সেটা আজ রাহুল দ্রাবিড় হোক, সবচেয়ে সলিড প্লেয়ার। কাল ওকে বলে দেওয়া হলো যে তুমি হয়তো টিম থেকে বেরিয়ে যেতে পারো যদি ভালো না খেলো, সেক্ষেত্রে ওর খেলার মধ্যেও পার্থক্য দেখা যায়। তাই আমাদের সভ্যতা, আমাদের চিন্তাভাবনা আর আমাদের প্লেয়ারদের কনফিডেন্সের ভীষণ প্রয়োজন। ঝাঁকানোর দরকার নেই। ঝাঁকালে আরো বেশি নড়ে যাবে। প্রচণ্ড নড়ে গেছে, বড় বড় খেলোয়াড়রা নড়ে গেছে। এতে কি আমরা খুব ভালো করছি? যদি গ্রেগ চ্যাপেল ভালো কিছু করে তাহলে সেটারও প্রশংসা করছি যে উনি সমস্ত প্লেয়ারদের মধ্যে একটা ঐক্য এনেছেন। ওটার সাথে সাথে মানে এটাও আছে যে প্রচুর এক্সপেরিমেন্ট, হ্যাঁ? আই থিংক আমরা এক্সপেরিমেন্টের আসলে যোগ্য এখনো হয়ে উঠিনি। আমাদের ক্রিকেট সেখানে পৌঁছয়নি যে এত এক্সপেরিমেন্ট করো আর নিজেরই টিমকে কিন্তু পরাজিত উনি করো। এখনো বলেন আমি এক্সপেরিমেন্ট করে যাব। সদ্য যে ম্যাচটা হলো ওখানে উনি আবার ইরফানকে ওপেনিং করতে পাঠিয়েছিলেন। আমি তো ভেবে নিয়েছি যে গত ৬ মাস ধরে যে ইরফান পাঠান ৭ নম্বরের ব্যাটসম্যান নয়, ও ফার্স্ট ডাউন মানে ৩ নম্বর ব্যাটসম্যান। আপনি যদি ২৫ টা ম্যাচের মধ্যে ১৫ টা বা ১৮ টাতে ৩ এ নামেন, তাহলে এটা সারপ্রাইজ নয়, এটা এক্সপেরিমেন্ট নয়। দ্যাট ইজ এভরিডে স্টোরি। সো দ্যাট ইজ হি ইজ নাম্বার ৩ ব্যাটসম্যান উই হ্যাভ। আমি বাইরে সেটাই বলতে পারি যে উনি হয় খুব স্টাবার্ন, না হলে হয়তো উনার চিন্তা আমার চিন্তা ভাবনার থেকে অনেক উপরে। আমি এতটা চিন্তা করতে পারছি না। কপিল, আপনি সবসময় স্পষ্টভাবে নিজের কথা বলেন ভয় না পেয়ে। একটা ইমপ্রেশন লোকের মাথায় রয়েছে যে গ্রেগ চ্যাপেল ইন্ডিয়ান টিমের যে বড় বড় স্টাররা আছে যারা পাওয়ারফুল প্লেয়ার ওনাদের বিদায় করতে চান। উনি সৌরভ গাঙ্গুলিকে বিদায় করেছেন, উনি সচিন তেন্ডুলকরকে সাইড করতে চান, উনি হরভজনকে শিক্ষা দিতে চান, উনি বীরেন্দ্র সেহবাগকে বাইরের রাস্তা দেখাতে চান। আই থিংক উচিত শিক্ষা দেওয়া নয়, ওদেরকে একত্র করে খেলাটা শেখানো উচিত। আই থিংক কোন কথা আপনি কোন সময় প্রয়োগ করছেন সেটার মধ্যে একটু পার্থক্য থাকে। আপনি কি এদেরকে সংঘবদ্ধভাবে একত্র করে খেলাতে পারবেন, হ্যাঁ? সেটা বেশি ইম্পোর্টেন্ট। ওদের মধ্যে কাউকে বাইরে পাঠানো ওটা এটার আনসার নয় কিন্তু। আমরা এই প্লেয়ারদের কাছ থেকে কিভাবে বেস্ট পারফরম্যান্স নিতে পারি সেটা নেওয়া উচিত। কখনো কখনো আপনার কথা শুনে এটা মনে হয় যে আপনি প্লেয়ারদের উস্কানি দিচ্ছেন গ্রেগ চ্যাপেলের বিরুদ্ধে। দেখুন, আপনি মিডিয়ার লোক, আপনার অনেক ক্ষমতা। আমার কথাগুলোকে উল্টে পাল্টে আপনি যেকোনোভাবেই বলতে পারেন। আপনাকে তো আমি আটকাতে পারি না। আমি যেটা বলেছি, আমি যেটা ভেবেছি সেটা আমি বলে দিয়েছি। এখন আপনি ওগুলোর ৩ টে মিনিং বের করুন বা ৫ টা মিনিং আমি বের শুধু করুন, সেটা একটাই আপনার মিনিং বার ব্যাপার। করছি কপিল। রাহুল দ্রাবিড়কে যেটা আপনি বলেছেন, আপনি রাহুল দ্রাবিড়কে এটা বলেছেন যে যদি রাহুল দ্রাবিড়কে গ্রেগ চ্যাপেল ডমিনেট করেন, ওনার উপর চাপ দিয়ে ওনাকে দিয়ে কাজ করান, তাহলে এটা রাহুল দ্রাবিড়ের ভুল। অবশ্যই উইকনেস আছে। ক্যাপ্টেন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ফিল্ডের ভেতরে ক্যাপ্টেনই কিন্তু সবকিছু। আজ যদি জয় হয় তাহলে ক্যাপ্টেনকে বাহবা দেওয়া হয়, আর টিম যদি হেরে যায় তাহলে ক্যাপ্টেনকে গালাগালি খেতে হয়। আর রাহুল দ্রাবিড়ের থেকে বেশি ইম্পর্ট্যান্ট কে হবে, হ্যাঁ? ও যদি কারোর আয়ত্তে চলে যায় সেটা ওর উইকনেস, কারণ ওর ওপরে পুরো দেশ নির্ভর করছে। আর ওর চিন্তা ভাবনা হওয়া উচিত যে আমার টিমের জন্য ঠিক কোনটা ভালো হবে। আপনি যদি ডিসকাশন করে টিমে কোনো বেটারমেন্ট না আনতে পারেন, সো ইউ আর আ উইক পারসন। তাই আপনি রাহুলকে পরামর্শ দিচ্ছেন যে বিদ্রোহ ঘোষণা করুক গ্রেগ না, চ্যাপেলের কোনো বিরুদ্ধে। বিদ্রোহ নয়। আপনি যখন কোনো সমস্যা নিয়ে কথা বলেন
সেটা বিদ্রোহ নয়। হাউ ইউ ক্যান ইমপ্রুভ দ্যাট? কিন্তু আমি যদি আমার বাবার মুখের উপরে বলি যে আমার বাবা এই ভুলটা করেছে, এটা বিদ্রোহ নয়, একেবারেই নয়, টু গেট দ্য বেস্ট আউট অফ দ্যাট। আমি যদি আমার কোচের সাথে কথা বলি যে আমার কোচ আপনি ভুল বলছেন বা আমার টিচার ভুল বলছে, কিন্তু আপনি যখন ডিসকাশন করেন তখন রেজাল্ট ভালো বেরোয়। ডিসকাশন করলে সেটাকে কিন্তু বিদ্রোহ বলে না। কিন্তু যখন বিদ্রোহ আপনি সেটাই হয়, হয় আপনারটা শুনবো না হলে আমারটা। না, মিলেমিশে আপনারা কাজ করুন। আর বেটারমেন্ট ফর দ্য কান্ট্রি সব থেকে বড় ব্যাপার। আপনি কি দেশের ভালোর জন্য কথা বলছেন, নাকি আপনি নিজের পার্সোনালিটি দেখতে দেখতে দেশ চুলোয় যাক, আমার চিন্তা নেই তাতে, আমি যেটা বলবো সেটাই ঠিক, এরকমটা নয়। আপনার সঠিক চিন্তা ভাবনা থেকে দেশ ভালো হওয়া বেশি ইম্পর্টেন্ট। কিন্তু দ্যাটস কল্ড টিম স্পিরিট, দ্যাটস দ্য ওয়ে ওয়ান শুড প্লে। মানে আপনি বলতে চাইছেন যে রাহুল দ্রাবিড় উইক ক্যাপ্টেন? হ্যাঁ, এই অভিযোগটাও আপনি করছেন, আপনার এটাই মতামত? যেখানে ওনার স্ট্যান্ড নেওয়া উচিত সেখানে নেবেন না। আর আমার একবার দুবারেরও বেশিবার মনে হবে একটা কথা, সেখানে আমার মনে হয় ও উইক ক্যাপ্টেন। হ্যাঁ, ও স্ট্রং নয়। আপনি যদি প্রতিবার বলেন যে আমি কথা বলতে চাই না, অন্য প্লেয়ার কথা বলুক, ক্যাপ্টেনের কাজই হচ্ছে কথা বলা, আর বলা যে কেন করেছো এটা। যদি ভুল হয়ে থাকে স্বীকার করতে দোষ কোথায়? যদি ভুল না হয় তাহলে আমি ভেবেছি টিম এটা ডিসিশন নিয়েছে অ্যান্ড উই স্টাক বাই দ্যাট। আমাদের ভুল, আমরা সেটা মেনে নিতে রাজি। কিন্তু আপনি কথা বলবেন না, কিছু জানাবেন না যে কি হয়েছে, তখন মানুষের মনে হয় যে কেন কথা বলছে না, ওনার উইকনেসটা চোখে ধরা পড়ে যায়। যখন ম্যাচ হেরে যায় ইন্ডিয়ান টিম, তখন আপনার আক্রমণ কোচের উপর হয়, গ্রেগ চ্যাপেলের উপর হয়। আপনারা মিডিয়ার লোক যদি 1 মাসের মধ্যে একটা ম্যাচ জিতলে আপনারা গ্রেগ চ্যাপেলকে নিয়ে মাতামাতি করতে পারেন আর প্লেয়ারকে জিজ্ঞাসা না করেন, তাহলে কিন্তু মানে সেরকম ভাবে যখন হেরে যায় তখন আপনারা প্লেয়ারদের বলেন যে আপনারা হেরে গেলেন। এটা কেনই বা হবে বলুন? হয় মান সম্মান দুটোই এক জায়গায় দিন, আর যখন গালাগালি দেবেন সেটাও এক জায়গাতেই দিন। জিতলে গ্রেগ চ্যাপেল করেছে, হারলে প্লেয়ারদের ভুল। হ্যাঁ, এই ব্যাপারটা কেন হবে? হয়তো এই জন্য ভয় হয় যে প্লেয়ারদের ইমপ্রেশন হয়েছে যে সৌরভ গাঙ্গুলিকে এই জন্য বাইরে বেরিয়ে যেতে হয়েছে, কারণ ওনার সাথে কোচ গ্রেগ চ্যাপেলের মনোমালিন্য তার হয়েছে। জন্য গ্রেগ চ্যাপেলকে কেন? যে 5 জন ন্যাশনাল সিলেক্টর আছে ওদের কোনো দোষ নেই। শুধু গ্রেগ চ্যাপেলের কথাই বলছেন। এই গ্রেগ চ্যাপেল চায়নি যে ও বাইরে বেরিয়ে যাক। উনি হয়তো পরামর্শ দিয়েছিলেন যে আই ডোন্ট থিংক হি ডিজার্ভস টু বি ইন দ্য টিম। কিন্তু 5 জন সিলেক্টর যারা ইন্ডিয়ার আছে, যারা ভারতবর্ষের জন্য খেলেছেন, এটা ওদের মাথার চিন্তা ভাবনা যে আই থিংক ওর সময় হয়ে এসেছে। উনি নিশ্চয়ই জিজ্ঞাসা করেছেন ক্যাপ্টেনকে, উনি নিশ্চয়ই জিজ্ঞাসা করেছেন ম্যানেজারকে। দেখুন, আমি বলছি বেশিরভাগ ইমপ্রেশন লোকেদের মনে এটাই আছে যে রাহুল দ্রাবিড় এই জন্য ক্যাপ্টেন হয়েছেন কারণ উনি গ্রেগ চ্যাপেলের ডিসাইপেল হয়ে গেছেন, ওনাকে গুরু বানিয়ে ফেলেছেন, আর উনি চালা হয়ে গেছেন। আর সৌরভ গাঙ্গুলিকে বেরিয়ে যেতে হয়েছে কারণ উনি ওনাকে গুরু মানেননি। তাহলে বর্তমানে 5 জন সিলেক্টর কেন রেখেছে? হ্যাঁ, ওদেরকে বাদ দিয়ে দিক। ওরা তাহলে কেন বসে রয়েছে বলুন? ওই 5 জন সিলেক্টর ওদেরই কাজ। ওদের কাজ হলো ক্যাপ্টেনকে পিক করা, ওদের কাজ হলো গোটা টিমকে পিক করা। আর আপনি ক্রেডিট দিচ্ছেন যে গ্রেগ চ্যাপেল টিম বানাচ্ছে। এটা কিভাবে মেনে নেব? আমি ক্রিকেট খেলেছি, 5-15 বছর ভারতবর্ষের জন্য খেলেছি। সিলেক্টরস পিক দ্য টিম, এটা ওদের হাতে আছে। তারপরে দে পিক দ্য রেস্ট 11 অলসো। কিন্তু যদি সিলেক্টর উইক হয় তাহলে ক্যাপ্টেন স্ট্রং হয়ে যায় বা ম্যানেজার স্ট্রং হয়। আর আপনি অন্য প্রসঙ্গে বলছেন যে আমাদের যে ন্যাশনাল সিলেক্টররা আছেন ওরা খুব উইক। ওরাও চিন্তাভাবনা করেই সৌরভকে বের করেছেন। তাই আমি গ্রেগ চ্যাপেলকে কেন দোষ দেব? যদি প্রশংসা করি তাহলে আমি সিলেক্টরদের করব, আর যদি দোষারোপ করি তাহলেও আমি সিলেক্টরদেরই বলবো। ওরা ভেবেছে যে টাইম হয়ে গেছে, এটাই আর কি। আপনি যদি সিলেক্টর হতেন? আমি তো নই। যদি আমি নই। আপনি রাহুল দ্রাবিড়কে কি ক্যাপ্টেন বানাতেন? আরে আমি তো নই। যে ব্যাপারে আমি নেই সেটা নিয়ে আমি কথা বলতে পারবো না। আমি যদি প্রাইম মিনিস্টার হতাম তাহলে কি করতাম? যখন আমি নই তো সেটা নিয়ে কথা বলে লাভ নেই। আপনি প্রাইম মিনিস্টার হলে গ্রেগ চ্যাপেলকে বাইরে পাঠিয়ে দিতেন? আরে আমি নই। আমি যদি বোর্ড প্রেসিডেন্ট হতাম তাহলে কি করতাম? হলে তো আমি বলতাম প্রাইম মিনিস্টার হলে করতাম। যখন আমি সেটা নই তখন এরকম মানে স্বপ্নের জগতে থাকার আমার কোনো রকম ইচ্ছেই নেই। এখানে একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর কপিল দেবের ওপরে জনতার মোকদ্দমার আরো এক পর্ব।
আপকে আদালতে আজ আমরা জনগণের তরফ থেকে প্রশ্ন করছি, অভিযোগ জানাচ্ছি, উত্তর জানতে চাইছি ক্রিকেট স্টার কপিল দেবের থেকে। আপকে আদালতে পরের অভিযোগ কপিল দেবের উপর। আপকি আদালতে কপিল দেবের ওপরে অভিযোগ হলো যে ইনি সব ব্যাপারেই নিজের নাক গলান। কপিল, সচিন তেন্ডুলকরের আমি উদাহরণ দিচ্ছি। কিছুদিন আগে আপনি যখন সচিন তেন্ডুলকরের চোট লেগেছিল, উনি বাইরে বসেছিলেন ফিল্ডের, তখন আপনি বলেছিলেন যে সময় হয়ে গেছে সচিন, এবার রিটায়ার হয়ে যাও। আমি এরকম কিছু বলিনি। আই থিঙ্ক ওইটাই হয় যে মানুষ কি বলে আর অন্য পক্ষ কি ভাবে, কি লেখে, আর আপনি কি ভাবেন। দেখুন, আমার কাছে আপনার এই 21শে জুন 2005-এ চণ্ডীগড়ে দেওয়া বয়ান রয়েছে। এতে লেখা আছে যে কপিল রোটারি ক্লাবের অনুষ্ঠান উপলক্ষে সাংবাদিকদের সাথে কথোপকথনে বলেছেন যে সচিনের বয়স এখন 32 বছর, ওর বেস্ট ফর্ম পেরিয়ে গেছে। একদম ঠিক। ওর বয়স 18 বছর নয়, ঠিক আছে? ও বর্তমানে 33 বছর হতে চলল, আর 18 বছরের ছেলের সাথে 33 বছরের ছেলের অনেক পার্থক্য থাকে। দ্য বেস্ট ইজ গন। যতটাও দেশের জন্য সেবা করেছে ততটা আমাদের কোনো ক্রিকেটারই কিন্তু করেনি। কিন্তু সবাইকেই একদিন যেতে হবে। যেদিন ও যাবে আমরা খুবই সম্মানের সাথে ওকে বিদায় জানাবো। এটা আমি বলেছিলাম। যেদিন ও রিটায়ারমেন্ট নেবে আমিও ওকে সেই মান, সেই সম্মানের সাথেই বিদায় জানাবো। কিন্তু যারা লিখেছে তারা বলেছে যে কপিল দেব বলেছে রিটায়ার করে ফেলো। আমি কে এটা বলার? আমি তো চাই যেদিন ও বিদায় নেবে এরকম একজন প্লেয়ারকে সসম্মানেই বিদায় জানানো উচিত। কপিল, কিন্তু যেই দিন সৌরভ গাঙ্গুলি ছাড়তে চাইবে আমাদেরকে ওর ভালো পারফরমেন্স মনে রাখা উচিত এবং বলা উচিত যে ভারতবর্ষের অনেক সেবা করেছে, অনেক বেশি সেবা করেছে। কিন্তু সচিনের ব্যাপারে আপনি যখন বলেছিলেন, তারপর যখন সচিন ফিরল, সচিনের ব্যাটে এমন ঝড় উঠল যে আপনি আর কিছু বলতে পারলেন না। আমার বলার দরকারটাই বা কি? সচিন উইল নেভার বি 20 अगेन। আজ আপনার সামনে বলছি, অ্যান্ড হি কান্ট প্লে দ্য ওয়ে হি ইউজ টু প্লে। কিন্তু এখন যেভাবে ব্যাটিং করছে, লোকেরা বলছে 18 নয় 17 বছর বয়সের মতো ব্যাট গুড করছে। লাক। আমার নিজস্ব ধারণা যে ওর ব্যাটিং যেটা শারজাতে দেখিয়েছিল বা অস্ট্রেলিয়াতে দেখিয়েছিল, ও আর্লি ইন হিজ লাইফ, আমি সেই ব্যাটিং দ্বিতীয়বার আর দেখিনি। হি ইজ ভেরি ম্যাচিওর, বাট হি ইজ নট দ্য সচিন উই ইউজ টু এক্সপেক্ট। আমি এখনো মনে করি যে ওর মতো ট্যালেন্টেড প্লেয়ার আসেনি, কিন্তু প্রত্যেকটা প্লেয়ারকে একদিন আসতে হবে এবং বিদায় নিতে হবে। আমি যদি বলি যে সচিন 50 বছর বয়স পর্যন্ত এরকম খেলতে পারবে, না। ও নিজেকে নিজে ম্যাচিওর করে, ওকে চিন্তা ভাবনা করে আরো ভালো খেলতে হবে, কিন্তু আবার সেরকমভাবে ক্রিকেট খেলা ওর পক্ষে সম্ভব নয়। কিন্তু এখন যেভাবে সচিন খেলছেন, যেভাবে উনি 3-4টে ইনিংস খেলেছেন, যেভাবে উনি সেঞ্চুরিগুলো করেছেন, সেগুলো দেখে কি আপনার মনে হয় না যে সচিন একটা নতুন রূপে মাঠে ফিরে এসেছেন? দেখুন, আপনি একটা 100 নিয়ে বা একটা 50 নিয়ে কথা বলতেই পারেন। আমি গত 2 বছর নিয়ে কথা বলি। 2 বছরে যেমন বীরেন্দ্র সেহবাগ প্রথম দিকে এসেছিল, ও খেলেছিল, তারপর ওর লিন পিরিয়ড এসেছিল। এটা নয় যে সচিনের এবিলিটি কম, ঠিক আছে, বা ট্যালেন্টটা কম, বাট হি ইজ নট ইয়াং ম্যান এনিমোর। হি ইজ নট দ্য বেস্ট হোয়াট হি ওয়াজ। সচিন তেন্ডুলকরের মতো প্লেয়ার সিঙ্গেল হ্যান্ডেডলি যে ম্যাচটা জেতাতে পারত, হি বিকেম আ ম্যাচিওর ব্যাকসিট প্লেয়ার অ্যান্ড লেট ইয়াংস্টার উইন দ্য ম্যাচেস। কিন্তু ওটা সবার সাথেই হবে। এই রাহুল আজকে ওয়াল হয়ে দাঁড়িয়েছে, 2 বছর বাদে ওরও টাইম আসবে, আদার ইয়াংস্টার্স উইল টেক ওভার। এটা কোনো ভুল জিনিস নয়, বা আমার ভাবনার মধ্যে কোনো পার্থক্য নেই। এক না একদিন আমিও রিটায়ার হয়েছি, গাওস্কর সাহেব রিটায়ার হয়েছেন, ডন ব্র্যাডম্যান রিটায়ার হয়েছেন। সবাইকেই হতে হবে, আর সবাই ওদের নিজেদের টাইমে ভালো পারফরমেন্স দিয়েছেন, ঠিক আছে? ইউ কান্ট এক্সপেক্ট যে সচিনের মতো প্লেয়ার যে 40টা 100 করেছে, আমরা কি এটা চাইবো যে ও 100 বছর পর্যন্ত ক্রিকেট খেলবে? এটা হতে পারে না। এটা শুধু আমরা সবাই স্বপ্ন দেখতে পারি। ও আরো 2 বছর খেলুক, আমি খুব খুশি হব। কিন্তু যতটুকু ও ওর দেশের জন্য করেছে, ওটাতে আমি খুবই সন্তুষ্ট যে যতটা আশা করেছিলাম তার থেকেও অনেক বেশি ভালো খেলেছে। আপনি সবাইকে রিটায়ারমেন্টে পরামর্শ দেন, সৌরভ গাঙ্গুলিকেও আপনি বলেছেন রিটায়ার করে নিতে। ও রিটায়ার না করুক। আপনি আচ্ছা। যদি কোয়েশ্চেন জিজ্ঞাসা করেন, উত্তর না দিলে আপনি আবার আমাকে চেপে ধরেন যে আমি আজকাল কিছু বলছি না। আরে, আপনি যদি কোয়েশ্চেন জিজ্ঞাসা করেন, হয় আমি উত্তর দেব, না হলে চুপ করে বসে থাকবো। আর চুপ করে বসার লোক আমি নই। না, আপনি তো বলেছেন যে সৌরভ গাঙ্গুলি অপমানের জীবন কাটাচ্ছেন, ওটা থেকে
ওকে এরকমটা নয়, এরকম ওয়ার্ড আমি ইউজ করি না অপমানের। আই থিঙ্ক আপনি উল্টে পাল্টে ওয়ার্ড বসাতে চাইছেন। যে আমি চাই না যে এত বড় প্লেয়ার সৌরভ গাঙ্গুলির মতন প্লেয়ার কাকুতি মিনতি করে ক্রিকেট খেলুক। যতদিন উনি সেবা করেছেন ও সম্মানের সাথে বিদায় নিক, আর আমাদের হিরো হয়েই থাকুক। সচিনও, রাহুলও, ধোনিও, হরভজনও, অনিল কুম্বলেও যখনই এরা বিদায় নিক সসম্মানেই নিক, কারণ এরা আমাদের এত আনন্দ দিয়েছে, এরা এত পারফরমেন্স দেশের জন্য দিয়েছে। তাই ওদের আমার সাথে চিন্তাভাবনার পার্থক্য আছে, কথা বলার পদ্ধতি আলাদা, কথা বলার হয় আপনি জিজ্ঞাসা করবেন না, জিজ্ঞাসা করলে আমি ইনিয়ে বিনিয়ে বলতে পারি না, আমার ভালো লাগে না। সৌরভকে 2 বছর আগে আমার মনে হয়েছিল যে ওকে যখন ওই সময় বের করলো, সৌরভ এবার তোর বিদায় নেওয়া উচিত, কারণ তোকে কিন্তু খুবই অপমান করা হচ্ছে। আর কোন ক্রিকেটারের অপমান হলে আমার সেটা ভালো লাগে না। এটা যদি কপিল, অভিযোগ হয় তাহলে মেনে নিচ্ছি। মনে হচ্ছে যে এই প্রশ্নের উত্তরে জনগণ অন্তত আপনার পাশে আছে। আমরা এখানে একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকে আদালতে কপিল দেবের ওপর জনগণের মোকদ্দমার আরো এক পর্ব। আপকে আদালতে পরের অভিযোগ ক্রিকেট স্টার কপিল দেবের ওপর। আপকি আদালতে কপিল দেবের ওপরে অভিযোগ হলো যে ইনি শুধুমাত্র টাকা রোজগার করতেই ব্যস্ত। কপিল, বর্তমানে ক্রিকেটারদের ওপর এই অভিযোগটা প্রায়ই ওঠে, সেটা সেহবাগ হোক বা মহেন্দ্র সিং ধোনি হোক। ওরা অ্যাডভার্টাইজিং এর ওপর বেশি কনসেন্ট্রেট করে, ক্রিকেটে কম কনসেন্ট্রেট করে। তখন লোকজন বলে এসব কপিল শিখিয়েছে। খুব ভালো, অন্তত এদের জীবনটা তো ভালো কাটবে, রিটায়ারমেন্টের পরে এদের লাইফ বেশ ভালোই কাটবে। এরকম অনেক ক্রিকেটার দেখেছি যারা আমাদের থেকে মানে একটা জেনারেশন আগে বা 2 জেনারেশন আগে, ওনাদের কাছে চা খাওয়ার মতো টাকা থাকতো না। আর আমি যদি এদেরকে শেখাই, আই থিঙ্ক এরা আমার থেকে 100 গুণ বেশি ইন্টেলিজেন্ট। কিন্তু আপনি যদি আমাকে এটা বলেন যে আমি মানে এদেরকে শেখাচ্ছি, তাহলে আমার খুব আনন্দ হয়। অন্তত আপনি তো ভাবেন যে আমি এরকম করি। দেখুন, একজন প্লেয়ার তো আমাকে বলেছিল, কপিল দেব যখন সকালে বাড়ি থেকে বেরোন তখন এটা ভেবে বেরোন যে সন্ধ্যেবেলা যখন বাড়ি ফিরবো তখন 5 লাখ টাকা পকেটে যেন থাকে। এরকম কোনো লোক এই জায়গায় বসে আছে আপনার সাথেও, জাজ সাহেবের সাথেও, যারা এটা ভাবে না যখন আপনি বাড়ি থেকে বেরোন আপনি কি ভাবেন যে 5 লাখ টাকা আজকে লোকসান করে আসবো বা বিলিয়ে দিয়ে আসবো? কেউ ভাবে না। সবাই বাড়ি থেকে এই কারণেই বেরোয় যে আজকে আমি কাজ করব, আরো টাকা রোজগার করব, ভালোভাবে জীবন কাটাবো। যদি সেটা না হয় তাহলে আমরা কেন কাজ করব? খারাপ শুধুমাত্র তখন লাগে যখন সেহবাগ বা ধোনির মতো মানুষের ব্যাপারে এটা বলা হয় যে ওদের বেশি মনোযোগ রোজগারের প্রতি ক্রিকেটের বদলে, তাই জন্য ওদের পারফরমেন্স খারাপ হচ্ছে। একদমই না। আমি তো চাই এদের আরো কয়েক কোটি টাকা দেওয়া হোক, কারণ আজ প্রথমবার আমার আনন্দ হয় যে আমাদের ক্রিকেটাররা মোটামুটি ভালোই রোজগার করছে, সেটা দেখে আনন্দ হয়। আর যে মানুষগুলো এদের উপরে আঙুল তোলে ওদেরকে জিজ্ঞাসা করুন, ওদের যদি ছোট ভাই খেলতো তাহলেও কি এরা এসব কথা বলতে পারতো, যেটা এখন সেহবাগ বা সচিন বা অন্য কাউকে নিয়ে বলতে পারছে? এদের ছেলে যদি ক্রিকেট খেলতো বলুন, তাহলে কি ওরা এটা বলতে পারতো যে ফ্রিতে খেলো, বিনা পয়সায় খেলো? না, তাহলে আরো বেশি চাইতো। যখন নিজেদের ব্যাপার হয় তখন কিচ্ছু নয়, যখন নিজেদের ব্যাপার হয় না তখন খুব সহজেই আঙুল উঠে যায়। ওরা যদি অ্যাডভার্টাইজমেন্ট করে ওদের জীবন মানে 10 বছরের, 12 বছরের, 15 বছরের, ওরা চাকরিও করে না, ওদের কাছে অন্য কোনো জবও নেই, কিন্তু শুধুমাত্র ক্রিকেটই খেলে আর অ্যাডভার্টাইজমেন্ট করে। হয়তো আজ থেকে 20 বছর আগের ক্রিকেটারদের যদি দেখেন, হয় ওনারা রেলে কাজ করতেন বা ব্যাংকে করতেন বা অন্য কোনো অর্গানাইজেশনে কাজ করতেন, ঠিক আছে, তাই ওনারাও টাকা রোজগার করতেন। তাই এমনটা ভাবা ঠিক নয়। আজ এদের কাছে কোনো জবই নেই, বছরে এদেরকে 75 বছরের জীবন কাটাতে হবে, ঠিক আছে? তো ওরা যদি রোজগার করে তাহলে আমাদের অসুবিধাটা কোথায়? আমাদের হিরোদের কাছে যদি টাকা না থাকে তাহলে আমাদের কষ্ট হবে। আমি তো খুব খুশি, এদের আরো পাওয়া উচিত। ওদের পারফরমেন্সের সাথে ওদের টাকা দুটোকে এক করে লড়াই করা উচিত নয়। ওরা ওদের ভাগ্য নিয়ে এসেছে, যদি বেশি কামাতে পারে ওদের ভাগ্য। কারো যদি অসুবিধে হয় তাহলে অ্যাডভার্টাইজমেন্টের লোকজনদের গিয়ে বলুন যে ওদের টাকা দিও না। আমার অসুবিধে কিসের? আমার ওদের কাছে বেশি টাকা থাকলে কোনোদিনও আমাকে চা খাইয়ে দেবে? এবার জনগণকে জিজ্ঞেস করি, যারা যারা আপনাকে প্রশ্ন করতে চান। হ্যাঁ, বলুন। আমাদের টিমকে দেখেছি যে
যখনই হাড্ডাহাড্ডি কোনো ম্যাচ হয় তখন আমাদের টিম বেশিরভাগ সময় হেরেই যায়, খুব কষ্ট হয়। আমরা তো এখনো স্পোর্টস মাইন্ডেডই হইনি, আমরা তো স্পোর্টস কালচারের মধ্যেও এখনো ঢুকিনি। আমরা তো বাই দ্য ওয়ে ক্রিকেট খেলি, স্পোর্টসটা খেলিই না। আর ওই স্পোর্টস নিয়ে আমরা এত বেশি ভেবে ফেলি যে ওটা আমাদেরকে বেশি মান সম্মান এনে দেবে। আমাদের 7 পুরুষ ধরে কেউই কোনোদিনও কিছু খেলেনি, একজন আতিপাতি কোনো প্লেয়ার উঠে আসে, তার উপরে আমরা অনেক বেশি আশা করে বসে থাকি। তাই এটা খুবই মুশকিল ব্যাপার যে হেরে যাওয়াটাকে এত বড় করে দেখি আমরা। যে কপিল, এই কারণে জিজ্ঞেস করছি, যখন আপনি লড়াই করতেন একটা কিলার ইনস্টিংক্ট দেখা যেত যে প্রতিপক্ষকে হারাতেই হবে। এখন হ্যাঁ, ওই 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 স্পিরিটটা নষ্ট হয়ে আমি গেছে। যদি আপনার উদাহরণ দিয়েই বলি, আমরা সবাই বলতে পারি যে রজত শর্মার মতো সবাই ইন্টারভিউ কেন করতে পারে না? আরে ওর মধ্যে সেই ক্ষমতাটা নেই। তাই প্রত্যেকটা মানুষ নিজস্ব একটা যোগ্যতা নিয়েই জন্মায়, ঠিক আছে? এই পরিবর্তনটা গত 5 বছর এসেছে যে বাবা মা নিয়ে এসে বলে যে আমার সন্তানকে খেলতে দাও। আমাদের সময় এটা ছিল যে বাবা মা বলতো চুপচাপ বসে পড়াশোনা করো, খেলতে গেলে না থাপ্পড় খাবে। তাই লুকিয়ে লুকিয়ে খেলতাম আমরা। আর অন্য দেশে, আমেরিকাতে বা অস্ট্রেলিয়াতে বা ইংল্যান্ডে ওদের বাবা মা ওদের সাথে খেলতে যায় স্যাটারডে সানডে। আমরা কোথায় যাই? কপিল, কিন্তু বর্তমান যুগটা এরকম যে বাবা মা এটা চায় যে আমার বাড়িতে কপিল দেব জন্মাক। আমি এই নিয়ে কোনো ভাষণ দিতে চাই না, আমি কিচ্ছু বলতে চাই না। আমি এইটাই চাই যে যেদিন আপনারা সবাই স্যাটারডে সানডে যখন ছুটি থাকে, আপনারা যদি না খেলেন তাহলে খুবই কম সংখ্যক সচিন জন্মাবে, খুবই কম সংখ্যক রাহুল দ্রাবিড় আসবে। কিন্তু যেদিন আপনারা সবাই ভাববেন যে আমাদেরও খেলতে হবে, আমরা প্রত্যেক দ্বিতীয় দিনে একটা সচিনের জন্ম দেব, প্রত্যেক দ্বিতীয় দিন একটা কপিল জন্মাবে, না হলে বাই দ্য ওয়েই কেউ না কেউ চলে আসবে। কিন্তু ডক্টর, ইঞ্জিনিয়ার আমরা সবচেয়ে বেশি জন্ম দেব, কারণ সেটাই আমাদের বাবা মা চায়। এটাই হলো ধ্রুব সত্য, এটাকে আপনারা লুকোতে পারবেন না। কিন্তু বাবা মা চাইবে সোজা সচিন তেন্ডুলকর হয়ে যাক, রাহুল দ্রাবিড় হয়ে যাক। তার জন্য অনেক বড় বড় বলিদান দিতে হয়। এটা আশা রাখি যে কপিল, আপনার কথা শুনে লোকজন শিখবে আর আরও সচিন তেন্ডুলকর, আরও কপিল দেব জন্মাবে এই দেশে। আমরা একটা ব্রেক নিয়ে নেব আর ব্রেকের পর শুনব আপকে আদালতে আজকের জাজ টিএসআর সুব্রমণিয়ামের সিদ্ধান্ত কপিল দেবের ওপর জনতার মোকদ্দমা নিয়ে। আপকে আদালতে আমরা কপিল দেবের ওপর অভিযোগ এনেছি জনতার তরফ থেকে, আর মানতেই হবে কপিল দেব স্পষ্টভাবে পরিষ্কার উত্তর দিয়েছেন প্রত্যেকটা অভিযোগের। এখন সময় হয়েছে আপকে আদালতে আজকের জাজ টিএসআর সুব্রমণিয়ামের রায়দানের। কপিল কোনো সাধারণ মানুষ নন, ইনি প্লেয়ার অফ দ্য সেঞ্চুরি ছিলেন। ওনার জ্ঞান আছে, তাই ওনার নিজস্ব ভিউ জানানোর অধিকার, সম্পূর্ণ অধিকার আছে ওনার। জাজের একটাই অবজারভেশন এখানে যে এত ভালোভাবে উনি অভিযোগগুলোর উত্তর দিয়েছেন যে কপিল পলিটিশিয়ান হওয়ার একেবারে যোগ্য লোক। কপিল দেব সব সময় জনগণের পছন্দের প্লেয়ার ছিলেন, যখন উনি ক্রিকেটের ময়দানে ছিলেন তখনও, আর যখন ক্রিকেটের ময়দানে নেই তখনও। আশা করছি জনগণ ওনাকে এইভাবেই ভালোবেসে যাবে। কপিল দেবের কথাতে কতটা সত্যতা আছে সেটার শেষ সিদ্ধান্ত আমি আপনাদের ওপর, মানে জনগণের ওপর ছাড়ছি। পরের সপ্তাহে আবার দেখা হবে আপকে আদালতে এক নতুন মোকদ্দমা নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।